মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। শুরুতেই অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। শুরুতেই জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিম্নচাপের প্রভাবে আজও বিভিন্ন স্থানে বৃষ্টি, উপকূলে বেড়েছে জলাবদ্ধতা। কক্সবাজারের সমুদ্র সৈকতে 20 স্থানে ভাঙন ঝুঁকিতে স্টেডিয়াম। অব্যবস্থাপনায় ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশে লেগেই থাকে যানজট ও গর্ত থাকায় বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিম্নচাপের প্রভাবে আজও বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। জলাবদ্ধ এলাকাগুলোতে বেড়েছে পানি। নোয়াখালী, পটুয়াখালী এবং ভোলায় বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় পানি প্রবেশ করছে জনপদে। এদিকে কক্সবাজারের সৈকতের বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। লঘুচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে বিচ্ছিন্নদ্বীপ উপজেলা, হাতিয়া, সোনাদিয়া, চর ঈশ্বর, সুখচর, নলচিরা ও তমরদ্দি ইউনিয়নের বেড়িবাঁধের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বরি আবহাওয়ার কারণে জেলার সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। 3 দিন হয় এই বেড়ি ভাঙ্গি এবং পানি ভিতরে সমস্ত বাড়ি ঘরে মানুষ এমনকি চোর উপরে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। গেল 4 দিন ধরে ভোলায় বরি আবহাওয়া আছে। টানা বৃষ্টি আর জোয়ারের কারণে ইলিশা ঘাট সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফেরিঘাটের পথসহ গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পটুয়াখালীতে 2 দিনের টানা বর্ষণ আর জোয়ারের পানিতে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে ভাঙন দেখা দিয়েছে। ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে। আমরা সবাই খুবই আতঙ্কিত আছি। আমরা খুবই কষ্টের ভিতরে আছি। দ্রুত অস্থায়ী সৈকত রক্ষা কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের কুয়াকাটার শোরলাইনে, সমুদ্র সৈকতের শোরলাইনে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে, যেটা আমরা অবগত আছি। আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং তাদের নির্দেশে আমরা এই শোরলাইন ভাঙন প্রতিরোধে আজকেই আপৎকালীন জরুরি কাজ শুরু হবে। এদিকে লঘুচাপ ও আমাবস্যার কারণে জোয়ারের প্রভাবে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 120 কিলোমিটার সৈকতের অন্তত 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। উত্তাল ঢেউয়ের আঘাতে ওইসব এলাকার শত শত ঝাউগাছ বিলীন হয়ে গেছে। তলিয়ে গেছে শৈবাল, লাবণী, কলাতলি ও ডায়াবেটিক পয়েন্টের বিদ্যুৎ খুঁটি, ট্যুরিস্ট পুলিশ বক্স সহ বেশ কিছু স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্র সহ বেশ কিছু স্থাপনা। এদিকে সুন্দরবনের পশুর, শিবসা ও বলেশ্বর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট সহ নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বন বিভাগের বিভিন্ন স্থাপনা। হঠাৎ বনের ভেতর প্লাবিত হওয়ায় বন্য প্রাণী ভেসে যাওয়া ও মারা যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে কক্সবাজার থেকে সমুদ্র সৈকতে ভাঙনের এবং মংলার জলাবদ্ধতা সম্পর্কে জানিয়েছেন জেলা রিপোর্টার সুনীল বড়ুয়া এবং আমির হোসেন আমু। প্রায় 1 যুগ আগে কিন্তু সমুদ্র সৈকতের অবস্থান এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল এবং ঝাউ সমুদ্রের চর জুড়ে কিন্তু বড় বড় টিলা এবং বিভিন্ন ঝোপঝাড়ে পরিণত ছিল সৈকত বালিয়াড়ি। 1 যুগের মধ্যেই কিন্তু ভাঙতে ভাঙতে সৈকতের অবস্থান মূলত এখানে চলে এসেছে এবং বর্তমানে কিন্তু সমুদ্র সৈকতের ঝাউ বাগানের মাঝখান দিয়ে যে হাঁটার যে রাস্তাটি ছিল সেটি কিন্তু বিস্তীর্ণ অংশ, বড় একটি অংশ ভেঙে ধসে পড়েছে এবং জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আমার ডান পাশে যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং টুরিস্ট পুলিশের ভবনটি রয়েছে সেটি কিন্তু ঝুঁকির মুখে পড়বে বলে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। নিম্নচাপ ও অমাবস্যার ভরাকাটালের প্রভাবে সুন্দরবনের নিম্নাঞ্চল জোয়ারে প্লাবিত হয়েছে।
দিন রাত দিনে একবার এবং রাতে একবার 2 দফায় সুন্দরবনে প্লাবিত হচ্ছে। বিশেষ করে সুন্দরবন যে দর্শনীয় স্থান করমজাল পর্যটন কেন্দ্র, হাড়বাড়িয়া সহ আশেপাশে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে এবং বন বিভাগের বিভিন্ন স্থাপনা রয়েছে, সেগুলো কিন্তু হাঁটু পানিতে, জোয়ারের সময় হাঁটু পানি বা কোথাও কোথাও কমর সমান পানিতে ডুবে যাচ্ছে। সুন্দরবনে এই যে হঠাৎ প্লাবনে কিন্তু বন্যপ্রাণীর জন্য একটি মানে আশঙ্কা, বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ে একটি আশঙ্কা রয়েছে। এছাড়া বন্যপ্রাণীর জন্য খাদ্যের সংকটও দেখা দিতে পারে। সব মিলে মানে সুন্দরবনে বন্যপ্রাণীরা অনেকটা ঝুঁকিতে এবং হুমকির মুখে রয়েছে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলমান উন্নয়ন কাজ এবং অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই যানজট লেগেই থাকে। এতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই পথে চলাচলকারীরা। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছায়। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নান হিমিরের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের বিশ্বরোড গোল চত্বর, খানাখন্দে ভরা মহাসড়ক। বৃষ্টিতে জমে আছে পানি। মহাসড়কের মাঝখানে ইটের স্তূপ রেখে গর্ত ভরাটের চেষ্টা চলছে। কাদামাটিতে সড়ক বেহাল। এই পথে হেঁটে চলাও দায়। প্রতিদিনকার যানজট এমন ভোগান্তির মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 51 কিলোমিটার 4 লেন এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত 24 কিলোমিটার 6 লেন প্রকল্পের কাজ চলছে। এই কাজের ধীরগতির কারণে খানাখন্দে ভরা সড়কে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। ছুটির দিনে 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত পৌঁছায় যানজট। আধা ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগে কয়েক ঘন্টা। ঘটছে দুর্ঘটনাও। প্রতিদিন 24 ঘন্টা জ্যাম ফেলছি, আজকে 7 ঘন্টা জ্যাম ফেলছি একই জায়গায় বসে থেকে। প্রতিটা দিন আর ভালো লাগে জ্যাম ফেলতে। বহুত কাজ কাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে গত রাত্রে রওনা দিছে, এখন পর্যন্ত আমরা বিবাড়িয়া পরে আছি। 4 লেন প্রকল্প ম্যানেজার জানান, গত বছরের আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতে চলে যায়। এতে কিছুদিন বন্ধ থাকে কাজ। গেল অক্টোবরে তারা ফিরলেও জনবল খুবই কম। এতে কমেছে কাজের গতি। কাজের গতি বর্তমানে খুবই স্লো। তো আমাদের প্যাকেজ 1 এবং 2 অর্থাৎ আশুগঞ্জ থেকে তন্তর বাজার পর্যন্ত প্রায় 38 কিলোমিটার সড়কের মধ্যে 7.5 কিলোমিটার সড়কের অত্যন্ত খুব দুরবস্থা এবং এগুলো মানে খানাখন্দে ভরপুর হয়ে আছে বর্তমানে। তো এর মধ্যে সবচেয়ে যদি জটিল অবস্থা বলি তাহলে আশুগঞ্জ গোলচত্বর এবং সরাইল গোলচত্বর রয়েছে এবং সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের শহর অংশের মধ্যে কিছু খারাপ অংশ রয়েছে। হাইওয়ে পুলিশের জনবল সংকটেও যানজট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপের ঘাটতি দেখা যায়। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অব্যবস্থাপনা দূর করতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে দেখা যায়। 2020 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুনে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে আরও 2 বছর। তবে যানজটের ভোগান্তি কবে দূর হবে এর কোনো নিশ্চয়তা পাচ্ছেন না ভুক্তভোগীরা। মাছরাঙা নিউজ ডেস্ক। সড়কে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির অভিযোগ, অহেতুক গাড়ি জব্দ, মামলা এবং জরিমানার ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স এবং সিএনজি রেজিস্ট্রেশন করতে গেলেও নানা জটিলতা এবং দুর্নীতির মুখে পড়তে হচ্ছে বলে তাদের অভিযোগ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন নেতারা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে
এমন অভিযোগ করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বন্দরের স্বয়ংক্রিয় ডিজিটাল পেমেন্ট পদ্ধতি উদ্বোধন করে তিনি বলেন, বন্দরের অপারেশনাল কাজে শুধু বিদেশিরা যুক্ত হচ্ছে। ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর জন্য তিনি বেসরকারি ব্যাংক ইবিএলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ বন্দর এবং ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ইবিএল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা বন্দরের ভ্যাট, এআইটি, ওয়েলফেয়ার চার্জ সহ অন্যান্য পেমেন্ট সহজেই সম্পন্ন করতে পারবেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী আইসিটি ফেয়ার 2025। সেন্ট প্লাসিড স্কুল ও কলেজ কম্পিউটার ক্লাবের উদ্যোগে এই মেলার সমাপনী অনুষ্ঠান হয় গত রাতে। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ডক্টর প্রণব কুমার ধর এবং সেন্ট প্লাসিডসের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজবালা। অনুষ্ঠানে প্রোগ্রামিং, আইসিটি ডিবেট, দেওয়ালিকা প্রজেক্ট, কুইজ, অ্যানিমেশন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মেলায় স্থানীয় 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 1000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভুইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারি গ্রামে মাহতাবকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তার স্বজনদের সঙ্গে দেখা করে বিমান বাহিনীর প্রতিনিধি দল। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে আয়োজন করা হয়েছে 4 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ। সমুদ্রে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধার, পরবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বিচকর্মী, লাইফগার্ড সদস্য, জেটস্কি এবং বিচ বাইক চালক ও টিউব মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার 107 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ নেত্রকোনায় জুলাই পদযাত্রার পথসভায় এই দাবি জানান তিনি। ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার 27তম দিনে আজ দুপুরে নেত্রকোনার কালেক্টরেট মাঠে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন। নতুন দেশ গড়তে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথাও বলেন নাহিদ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে। যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে লুৎফুজ্জামান বাবরও দায়ী বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনও দাবি করেন তিনি। বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। তারা আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি। এইচএসসি ও সমমান পরীক্ষার কারণে সকালের পদযাত্রা কর্মসূচি বাতিল করে এনসিপি। নেত্রকোনার কর্মসূচি শেষে বিকেলে শেরপুরে পৌঁছান দলটির কেন্দ্রীয় নেতারা। মাছরাঙা নিউজ ডেস্ক।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন শুরু করেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা। প্রথম দিনের সকালে খুলনার কমার্স কলেজ, সিটি কলেজ এবং বাংলাদেশ ব্যাংক এলাকায় গ্রাফিতি অঙ্কন হয়। উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত। এদিকে দুপুরে ময়মনসিংহ নগরী টাউন হল মোড়ে বিভাগীয় বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তিতে গ্রাফিতি অঙ্কন এবং গণসংগীতের আয়োজন করা হয়। অন্যদিকে শরীয়তপুরের নড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে মননে রণনে জুলাই বিপ্লব শীর্ষক কুইজ, রচনা এবং বিতর্ক প্রতিযোগিতা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নিতে শিক্ষার্থীদের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে রাস্তায় নামেন অনেক সাধারণ মানুষ। এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কুমিল্লার মাসুম, দিনাজপুরের আশিকুল এবং লালমনিরহাটের মিরাজ। ভিন্ন জেলা, ভিন্ন জীবন, কিন্তু পরিণতি একই এই তিন তরুণের। তাদের পরিবারে এখনও শোকের মাতম, দাবি দ্রুত বিচারের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান ২০ বছরের যুবক মাসুম মিয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের বাসিন্দা। গত বছরের ৪ আগস্ট কোটবাড়িতে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান মাসুম। দাফন করা হয় গ্রামের কবরস্থানে। সেই থেকে দাদা আয়েত আলী আদরের নাতির কবর জিয়ারত করতে আসেন প্রতিদিন। ছোটকাল থাকতে নাতি আমি খুব আদর করতে ভালছি, হাসেন না আমার নাতিরে কার্যালয় হয়ে গেছে এই বাংলাদেশ থেকে। মাসুমের মা জানান, ওই দিন সকালে বাসা থেকে বের হন মাসুম। ৩ দিন পর তারা জানতে পারেন তাদের সন্তানকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। কামড়া করে কাটতে লাইছে, তিনটা কুপ ডানাত্রা ভাঙ্গে লাইছে, করে সুরে লাইছে আঙ্গুলি, সে মনে বাপ ডাংরা দুটো গুলি দিছে। এত কষ্ট দিয়ে মারছে। মাসুমের পরিবারের পাশে প্রশাসন আছে এবং থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের যে পারিবারিকভাবে যে ক্ষতি হয়েছে এটা তো আসলে কখনোই আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। তো শুধু আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, এটুকু বোঝানোর জন্য আমাদের যাওয়া। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র আশিকুল ইসলাম ঢাকায় মায়ের কাছে বেড়াতে এসে ১৮ জুলাই রামপুরা বনশ্রীতে আন্দোলনে অংশ নেন। সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারায় সে। কিন্তু তার জন্য অনেক কষ্ট হয়। এখন আমরা সুখ পালন করি যে সে থাকলে আমাদের সংসারের প্রথম সন্তান উন্নতি হতো, অনেক কিছু হতো। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শহীদ আশিকুলের নামে এরই মধ্যে সড়কের নামকরণ করা হয়েছে, আর্থিক সহযোগিতাও দেওয়া হয়েছে। সকল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে তার পরিবারকে বিভিন্ন ধরনের আর্থিক বা অন্যান্য সকল ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। লালমনিরহাটের আদিতমারির মিরাজুল ইসলাম এসএসসি পাশ করে মা বাবার সঙ্গে ঢাকায় এসে পড়ালেখার পাশাপাশি কাজ করতেন। ২০২৪-এর ৫ই আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে ৮ই আগস্ট মারা যান তিনি। পরে সরকার থেকে পাওয়া ৫ লাখ টাকা অনুদানে স্থানীয় বাজারে একটি দোকান দেন তার বাবা আব্দুস সালাম। কিন্তু ছেলের শোক সইতে না পেরে তিনিও স্ট্রোক করে মারা যান। স্বামী সন্তানের জন্য মনে পড়ে না, মেরাজের জন্য মনে পড়ে না, এর বাবার জন্য কি মনে পড়ে না? মনে পড়ে, কিন্তু আমরা প্রকাশ করিনি। মিরাজের বৃদ্ধা দাদি জানান, আগে মিরাজ তার ওষুধ কিনে দিত, এখন ছোট ছেলেরা যা আয় করে তাতেই কোনো রকমে চলছে তাদের সংসার। আন্দোলন যে আগুলি খেয়ে মারা গেছে, এখন তার পেছে পেছে তার বাবা মারা গেছে, এখন তো আমরাও অসহায়। সরকার শহীদ পরিবারগুলোর পাশে থাকবে মানবিক, নৈতিক ও বিচারিকভাবে। শুধু অনুদান নয়, দায়ী ব্যক্তিদের শাস্তিও নিশ্চিত করতে হবে, এটাই চাওয়া স্বজন ও এলাকাবাসীর। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ মূল দলের সঙ্গে জেএসএস এর সন্তু লার্মা সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। কিছুক্ষণ আগে শুরু হওয়া ঘটনার বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে সেনাবাহিনী পেট্রোল টিম পৌঁছেছে বলে জানা গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। দিনাজপুরের বিরামপুরে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার পর আব্দুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আব্দুল্লাহ বিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ছাত্রদলের জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহজালালের সই করা চিঠিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়। ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল্লাহর বিরুদ্ধে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা। এরপর থেকে পলাতক রয়েছে আব্দুল্লাহ।
বিভিন্ন সময়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর হামলা মামলা সহ হয়রানি বন্ধের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে রোড মার্চ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ থেকে রোড মার্চ টু ঘোড়াঘাট কর্মসূচি শুরু করেন ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ। রোড মার্চটি ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করে তারা। যশোরের শিল্প শহর নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয় এবং বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ব্যবসায়ীরা। আজ অর্ধবেলায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মসূচি পালন করে নওয়াপাড়ার বাজারের ব্যবসায়ীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, সিসি ক্যামেরার ফুটেজ থাকার পরও হামলাকারীদের গ্রেফতার করা হয়নি। গত 18 জুলাই রাতে নোয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে সুফলা ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে মুখোশধারী দুর্বৃত্তরা। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। নিহত রিকশা চালক রমজান মুন্সির মৃত্যুর ঘটনায় তার ভাই জামাল মুন্সি সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে সংখ্যা না উল্লেখ করে অজ্ঞাত সংখ্যক আসামি করা হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জের সদর, কাশিয়ানী, কোচালীপাড়া এবং টুঙ্গিপাড়া থানায় মোট 12টি মামলা হলো। এর মধ্যে 5টি হত্যা, 1টি বিশেষ ক্ষমতা আইন এবং 6টি সন্ত্রাস দমন আইনে। বিশ্বকাপের জন্য সিলেটের নিবিড় অনুশীলন ব্যস্ত বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা। আসরের আগে বিদেশি দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ না পেলেও নিজেদের মধ্যে ম্যাচ খেলে বিশ্বকাপে অন্তত 4টি ম্যাচ জিততে চায় টাইগ্রেস দল। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য এবং ছবিতে শাকির রুবেনের প্রতিবেদন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েরা প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের জন্য। সময় বাকি মাত্র 2 মাস। 30 সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে মেয়েদের বিশ্বকাপের 13তম আসর। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো খেলবে মেয়েদের এই বিশ্ব আসরে। কিছু জিনিস রিয়েলিটিও এখানে থাকে, হয়তো সবগুলো ম্যাচ আমাদের অত ভালো করা সম্ভবও হবে না, বাট আমরা যে প্রসেসে আগাচ্ছি আমি তো আশা করি যে মিনিমাম 3-4টা ম্যাচ আমরা জেতার জন্য আমরা ওখানে যাচ্ছি। ওয়ার্ল্ড কাপের আগে যদি আমরা 1-2টা সিরিজ খেলতে পারতাম আমাদের জন্য অনেক ভালো হতো, আমাদের প্রিপারেশনটা আরো ভালো হতো। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি যে আমাদের টার্গেট আমরা সেমিফাইনালে খেলতে চাই। হেড কোচেরও আক্ষেপ আছে বিদেশি কোনো দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ না পাওয়াতে। তবে বাস্তবতা মেনে নিচ্ছেন সরওয়ার ইমরান। কলম্বো, গৌহাটি, বিশাখাপত্তনম ও বেঙ্গালুরুতে টাইগ্রেসদের খেলতে হবে বিশ্বকাপের 7 ম্যাচ। 2রা অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলম্বো ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ। আমরা হলাম 8 নম্বর টিম হিসাবে যাচ্ছি। এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমরা যেভাবে প্র্যাকটিস করতেছে আমি মনে করি যে আমাদের মেয়েরা দিনকে দিন ইমপ্রুভ করতেছে। অন্যান্য দেশও ইমপ্রুভ করতেছে, কিন্তু আমরা দেখতে হবে যে আমাদের যেসব জায়গাগুলো আমাদের প্রবলেম ছিল আমরা ওই প্রবলেমের জায়গাগুলো আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা ওখানে গিয়ে ভালো খেলব। সিলেটের এই অনুশীলন ক্যাম্প শেষে বাংলাদেশ প্রস্তুতি নিবে বিকেএসপিতে, যেখানে লাল ও সবুজ দলে ভাগ হয়ে এবং অনূর্ধ্ব 15 ছেলে দলের বিপক্ষে 6টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিম্নচাপের প্রভাবে আজও বিভিন্ন স্থানে বৃষ্টি, উপকূলে বেড়েছে জলাবদ্ধতা। কক্সবাজারের সমুদ্র সৈকতের 20 স্থানে ভাঙন ঝুঁকিতে স্টেডিয়াম। ব্যবস্থাপনায় ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে লেগেই থাকে যানজট, গর্ত থাকায় বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।